ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেখানে আমরা পুরো পার্টটা আজকে পসিবল না কমপ্লিট করা। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে যতটুকু পারি আমরা এটা আজকে কমপ্লিট করে দিতে আর কি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, ঈদের পর অফলাইন ডেফিনেটলি চলবে আগের মতোই। আর আপাতত আমাদের অনলাইন যে কার্যক্রম সেটাও আমরা চালিয়ে নেওয়ার আমাদের ইচ্ছে আছে কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ। এখন আমরা তাহলে স্টার্ট করি। তো মূলত ট্রান্সফরমেশনের বেসিক ধারণাটা আমার মনে হয় তোমাদের অনেকেই জানো। মোটামুটি তোমাদের অনেকের কাছে এটা আহ, একদম সহজেই বোঝা আছে আই থিংক। যেমন ধরো আমরা যখন বলি এটা আসলে কিভাবে ফাংশন করে সেটা একটু আমরা দেখি। ধরো আমরা কোন একটা সেন্টেন্সে বললাম কি আহ, একটা বাক্যকে আমরা নেগেটিভ করতে হবে কেমন। যেমন আমরা ধরো বললাম হি ইজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তো আমরা যেটা করব সেটা হচ্ছে সাধারণত আমরা নেগেটিভ করলে কি করি, একটা নট যুক্ত করি, হি ইজ নট। এরপরে এই অনেস্ট শব্দটাকে আমরা যদি বিপরীত করে দেই তাহলে দাঁড়াচ্ছে ডিসঅনেস্ট। এরপরে হচ্ছে ম্যান, তাহলে হি ইজ এন অনেস্ট ম্যান। এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে এটা দাঁড়াচ্ছে হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান কেমন। তো নর্মালি আমাদের সেন্টেন্স এইভাবেই আমরা যখন চেঞ্জ করি আমরা দেখি অর্থটা আসলে ঠিক থাকতে হবে, শুধু সেন্টেন্সের গঠনটা পাল্টাতে হবে। যেমন এখানে নেগেটিভ করার জন্য আমি জাস্ট একটা নট যুক্ত করলাম, সো এখন এটা নেগেটিভ হয়ে গেল, রাইট। আর প্রথম সেন্টেন্সটা ছিল কি অ্যাফার্মেটিভ, সো এই অ্যাফার্মেটিভ থেকে আমি নেগেটিভ করার জন্য নট যুক্ত করার প্রয়োজন ছিল, নট বসিয়েছি। কিন্তু নট যুক্ত করলেই তো হবে না। নট যুক্ত করার ফলে অর্থটা ডাইরেক্টলি যদি উল্টে যায়, যেমন সে সৎলোক, এখানে যদি আমি ডাইরেক্টলি শুধু নট দিলাম, শুধু নট দিলে অর্থ হবে সে সৎলোক নয়, অর্থটা তো পাল্টে গেছে। তো ট্রান্সফরমেশনের নিয়ম হচ্ছে অর্থ পাল্টানো যাবে না। এটা হচ্ছে এক নম্বর শর্ত। অর্থ কোনোভাবেই পাল্টানো যাবে না। অর্থ না পাল্টিয়ে অর্থ ঠিক রেখে শুধু সেন্টেন্সের গঠন পাল্টাতে হবে। সেন্টেন্সের বিভিন্ন শব্দের পরিবর্তন বা ফ্রেজের পরিবর্তন আমরা করতে পারি। তো এখানে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যে আমরা নটটা দিলাম, এদিকে অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট দিলাম। তো এখন অর্থটা আর পাল্টালো না, এখন অর্থ হলো সে নয় কি নয়, অসৎ ব্যক্তি নয়। তাহলে সে অসৎ নয় মানে কি, তার মানে সে সৎ। এখন প্রশ্ন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে এই চেঞ্জটা আমরা কিভাবে করব। আমাদের আজকের যে মূল ফাংশন, এই যে প্রথম যেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেটা হচ্ছে আমি এখন উদাহরণ দিয়ে দেখালাম। কিন্তু আজকে আমাদের মূল ফাংশন যেটা নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটা। So, যেহেতু তোমাদের এই জিনিসটা তোমরা আলাপ করতে চাচ্ছ, তাই তোমরা একটু খেয়াল করো সিম্পল জিনিসটা কি। আহ, একইভাবে কমপ্লেক্স সেন্টেন্স কি বা কম্পাউন্ড সেন্টেন্সটা কি, এটা একটু আমরা একটু আগে দেখে নিই। এই যে সেন্টেন্সটা এবার আসো, এই সেন্টেন্সটা যে আমি লিখে দিলাম এই সেন্টেন্সটা হচ্ছে মূলত একটা সিম্পল সেন্টেন্স। তোমরা একটু দেখো, এই যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স ধরতে পারি কেমন। সিম্পল সেন্টেন্স জিনিসটা কি এটা একটু তোমরা খেয়াল করো। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট, যেমন এখানে এটা এই একমাত্র সাবজেক্ট হি, তারপরে সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে বা ফাইনাল ভার্ব থাকে। এখানে এই ইজটা হচ্ছে একটা ফাইনাল ভার্ব, তাহলে আমরা একটা সাবজেক্ট পেয়েছি, একটা ফাইনাল ভার্ব পেয়েছি বা মেইন ভার্ব পেয়েছি। এবং তারপরে অ্যান অনেস্ট ম্যান, এই পুরো অংশটাই হচ্ছে তার কমপ্লিমেন্ট। সুতরাং এটা আমরা আলাদা আরেকটা আইটেম পেলাম। সো এই সেন্টেন্সে একটাই সাবজেক্ট, একটাই ভার্ব বা ফাইনাল ভার্ব এবং আরেকটা কমপ্লিমেন্ট বা অবজেক্টের স্থানে একটা ফ্রেজ আমরা পেয়েছি। সো সিম্পল হলো এটা। আর কমপ্লেক্স জিনিসটা কি? কমপ্লেক্স মানে হলো এমন একটা সেন্টেন্স যেখানে কমপক্ষে দুইটা ক্লজ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ক্লজ কি। ক্লজ হচ্ছে, যেমন ধরো আমি যদি এখন তোমাদেরকে একটা র্যান্ডম সেন্টেন্স যদি একটু দেখাই, তাহলে ক্লজ হচ্ছে যেমন আহ, ধরো বললাম কি দ্য বয় খেম হিয়ার, ছেলেটি এখানে আসলো, অ্যান্ড টকড টু মি, এবং আমার সাথে কথা বললো। হ্যাঁ, আমি চাইলে এখানে আবার হিটা সংযুক্ত করে দিতে পারি, না দিলেও চলে। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে দ্য বয় খেম হিয়ার, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা এটা একটা ক্লজ, দ্য বয় খেম হিয়ার।
আর অ্যান্ড হি টক টু মি, এটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এই যে দুটো অংশ, এই দুটো যে ক্লজ হলো, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে এই দুইটা ক্লজ আলটিমেটলি সাবজেক্ট এবং ভার্ব দিয়ে গঠিত। যেমন প্রথম ক্লসে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য বয়, এবং এরপরে যে ভার্বটি আছে কেম, সেটি হচ্ছে তার ফাইনাইট ভার্ব। এরপরের অংশে দেখো সাবজেক্ট হচ্ছে হি, এবং তারপরে মেইন ভার্ব হচ্ছে টকড। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এখানে এটা একটা ক্লজ, আর এই সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এটা একটা ক্লজ। তাহলে এই সেন্টেন্সে যেহেতু দুইটা ক্লজ আছে, তাই এই দুইটা ক্লজের কারণে আমরা সেন্টেন্সকে সিম্পল বলতে পারবো না, এটা কমপ্লেক্স কম্পাউন্ডের কোন একটাতে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রেও দুইটা ক্লজ থাকে, কম্পাউন্ডেও দুইটা ক্লজ থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো? সিম্পল সেন্টেন্স বুঝতে সহজ, কারণ ওখানে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেখানে তো প্রত্যেকটাতে দুইটা করে ক্লজ থাকে। তো কমপ্লেক্স কিভাবে বুঝবো, কম্পাউন্ড কিভাবে বুঝবো? এখানে তোমাদেরকে আমি কম্পাউন্ড এবং কমপ্লেক্স চেনার জন্য কয়েকটা তোমাদেরকে আমি টেকনিক দিচ্ছি। যেমন এই সেন্টেন্সটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, দ্য বয় কেম হিয়ার এন্ড হি টক টু মি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সে যেমন মাঝখানে তোমরা কি দেখছো, এন্ড আছে, এখানে এরকম কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এন্ড, অর, অথবা নর, অথবা বাট, এই ধরনের কিছু ওয়ার্ড আমরা এখানে দেখি কম্পাউন্ড সেন্টেন্সে। বেশিরভাগ সময় তোমরা এই ধরনের ওয়ার্ডগুলো একটু বেশিরভাগ দেখবা, এন্ড, অর, নর, বাট। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি কি পাবা? কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো পেতে পারো। যেমন আমি এই সিম্পল সেন্টেন্সটা হি ইজ এন অনেস্ট ম্যান, এটাকে আমি এখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তোমরা একটু দেখো, তাহলে আমি এইভাবে বলতে পারি হি ইজ আ ম্যান হু ইজ অনেস্ট। সে হচ্ছে একজন ব্যক্তি যে সৎ। এখানে দুইটা কিন্তু ক্লজ ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে হি ইজ আ ম্যান, এই অংশটা একটা ক্লজ, কেমন? আবার হু ইজ অনেস্ট, এই অংশটা, এটা আবার আলাদা আরেকটা ক্লজ। এবং তোমরা খেয়াল করে দেখো, এই প্রথম ক্লসে সাবজেক্ট আছে হি, ভার্ব হচ্ছে ইজ। এরপরে ক্লসেও সাবজেক্ট আছে হু, এরপরে ভার্ব হচ্ছে ইজ। দ্যাট মিনস এই সেন্টেন্সে দুইটা ক্লজ আছে, এবং প্রত্যেকটা ক্লসে আলাদা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। প্রথম ক্লসে হি, এরপরে ইজ, এখানে সাবজেক্ট ভার্ব হচ্ছে হু ইজ। দ্যাট মিনস সেন্টেন্সে যদি এরকম দুটো অংশ থাকে, যে দুটো অংশের মধ্যে আমরা আলাদা করে সাবজেক্ট এবং ভার্ব পাবো, তখন সেই অংশ, সেই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড বলি। এখন প্রশ্ন হচ্ছে দুইটা ক্লজ থাকলে কমপ্লেক্সও হয়, কম্পাউন্ড হয়। তো কম্পাউন্ড চেনার একটা উপায় পেলাম, এন্ড, অর, নট, বাট, এগুলা। কমপ্লেক্স চেনার উপায়টা কি? তো মূলত আমরা এই কম্পাউন্ডের যেমন কিছু ওয়ার্ড আমরা এখানে পেয়েছি, এন্ড, অর, বাট, আর কমপ্লেক্সেরও এরকম কিছু ওয়ার্ড আছে। সেগুলো কি? প্রথম চিহ্ন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হোয়াট, হুইচ, হাউ, ওয়্যার, ওয়েন, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝে নিব সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এর বাইরে আরো কিছু আমরা ওয়ার্ড পেতে পারি, যেমন ইফ, অথবা এস, অথবা সিন্স, অথবা দো, অলদো, বিকজ, ঠিক আছে, বিকজ, তারপরে হচ্ছে লেস্ট থাকতে পারে, ঠিক আছে, ইভেন ইফ থাকতে পারে, অ্যাজ ইফ, অ্যাজ দো থাকতে পারে। এই ধরনের যে সেন্টেন্স কি ওয়ার্ড গুলা বা কানেক্টরস গুলা, সোজা কথায় যদি তোমরা মনে রাখতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিতে পারি। সেই টেকনিকটা হচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হওয়ার জন্য যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি, এই চারটা ওয়ার্ড, মূলত এই চারটা না, এখানে কিন্তু আমরা ফ্যান বয়েস নামে আমরা সাতটা শব্দ ব্যবহার করি। আমি একটু লিখে দিচ্ছি, ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস মানে এটা কোনো আসলে কোনো অর্থপূর্ণ কোনো শব্দ না। এটা হচ্ছে জাস্ট তোমাদের একটা কিওয়ার্ড, মানে তোমাদের চেনা জানার জন্য একটা জাস্ট তোমাদেরকে একটা সিস্টেম বা একটা টেকনিক। ওকে, সো এই টেকনিকটা আমরা একটু তাহলে একটু সবাই দেখি। ফ্যান ভয়েস মানে কি? মূলত ফ্যান ভয়েস মানে হচ্ছে এই যে প্রথমে অ্যাপ দিয়ে আমরা পাচ্ছি ফর, তারপরে এ দিয়ে আমরা পাচ্ছি এন্ড, তারপরে আমরা এন দিয়ে পাচ্ছি নট, তারপরে বি দিয়ে আমরা পাচ্ছি বাট, তারপরে ও দিয়ে আমরা পাচ্ছি আদারওয়াইজ, তারপরে ওয়াই দিয়ে আমরা পাচ্ছি ইয়েট, তারপরে এস দিয়ে আমরা পাচ্ছি সো। এটা সো হতে পারে অথবা স্টিলও হতে পারে, কেমন? তাইলে ফর, এন্ড, নর, বাট, ঠিক আছে। আচ্ছা, ও দিয়ে অরও হতে পারে, আদারওয়াইজও হতে পারে। আমি দুইটাই লিখে দিচ্ছি এখানে।
তাহলে টোটাল আমরা কয়টা পেলাম? 9টা। ঠিক আছে, ফর অ্যান্ড নর বাট অর আদারওয়াইজ ইয়েট, তারপর হচ্ছে সো স্টিল। টোটাল এই যে 9টা তোমরা ওয়ার্ড পাচ্ছ, এই 9টা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা আলাদা করে মনে রাখবা, আমি এগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। এই 9টা ওয়ার্ড, এগুলো যদি কখনো কোনো বাক্যে দুটি ক্লসের মাঝখানে বসে, তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমি আবার বলছি, এই ফ্যান বয়েস বা ফ্যান বয়েজে থাকা এই 9টা শব্দ যদি তোমরা দুটি ক্লসের মাঝখানে পাও, তাহলে সেই সেন্টেন্সটাকে কি বলবা? বলবা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ফ্যান বয়েস এটা কার বৈশিষ্ট্য বলো তো? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। এই জন্য এখানে আমি একটা কম্পাউন্ড লিখে দিচ্ছি। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এই কম্পাউন্ড সেন্টেন্স সমান ফ্যান বয়েস, চেনার জন্য বলে দিচ্ছি আর কি, যদি এটা তো গাণিতিক কোনো হিসেব না। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো ফ্যান ভয়েস, আর ফ্যান ভয়েস মানে হচ্ছে ফর এন্ড নর বাট অর আদারওয়াইজ ইয়েট সো স্টিল। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার, এখানে ওয়ার্ড প্রত্যেকটার অর্থ কি আসলে আমরা তো জানি না। যেমন ফর মানে আমরা কারণ বা জন্য বোঝাই, সো নর মানে হচ্ছে মূলত অর এর বিপরীত, আমরা অথবা বললে অর বলি, কিন্তু নর হচ্ছে মূলত নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা নেগেটিভের ক্ষেত্রে, মানে প্রথমটা যদি না না বুঝাই, এটা পরেরটাও যদি না বুঝাই, হ্যাঁ, তখন আমরা সাধারণত নর। আরো সহজ করে যদি বলি, তোমরা জানো ইংলিশে ইদার অর এবং নিদার নরের একটা ব্যবহার আছে, তাই না? এই যে আমি একটু দেখাচ্ছি, ইংলিশে অনেক সময় ইদার থাকলে ডটস এরপরে কট্টু পরে আর একটা আইটেম বসালে আমরা অর বসাই, তাই না? যেমন আমি যদি বলি যে আমি হয় ইকোনমিক্স পড়বো, না হলে ফিজিক্স পড়বো, তাহলে আই উইল স্টাডি ইদার ইকোনমিক্স অর ফিজিক্স। তাহলে এরকম ইদার অর বসে, মানে হয় এটা নাইলে ওটা। কিন্তু ইংলিশে আবার অনেক সময় এরকম হয় যে আমি ফিজিক্সও পড়বো না, ইকোনমিক্সও পড়বো না, তখন আমি কি বলবো? আমি বলবো আই উইল স্টাডি নিদার ফিজিক্স নর ইকোনমিক্স, মানে এটাও না ওইটাও না। তাহলে এইভাবে আমরা ইদারের সাথে অর ব্যবহার করি আর নিদারের সাথে নর ব্যবহার করি, কেমন? তারপরে বাট মানে তো সবাই জানো, কিন্তু তারপরে কি আছে? অর, আদারওয়াইজ, অর আদারওয়াইজ। আচ্ছা, অরটা তেমনি আইদারের সাথে বসে, আবার অরটা এমনি আলাদা করে বসতে পারে। যেমন আমি যদি কাউকে বলি যে কাজটা করে নাও, হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক, অথবা বা না করলে তুমি শাস্তি পাবে, অর ইউ উইল বি পানিশড। তো স্বাভাবিকভাবেই ইদার ছাড়া এরকম কোন একটা সেন্টেন্সের মাঝখানে অর বসানোর তো অ্যাভেলেবেল ব্যবহার আমরা দেখি। আর এই অর এর বিকল্প হচ্ছে আদারওয়াইজ। তাহলে আমি বলতে পারি ডু দ্য ওয়ার্ক আদারওয়াইজ ইউ উইল বি পানিশড। সো অর যে ইউজটা, আদারওয়াইজ এর সেম ইউজ। তারপরে ইয়েট যে শব্দটা আছে, এটা একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। ইংলিশে ইয়েট এর কয়েক রকমের ব্যবহার আছে, তার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ব্যবহার আছে। সেখানে ইয়েট বলতে আমরা বুঝি এখনো যে কাজটি হয়নি। যেমন আমরা যদি কাউকে বলি যে তুমি কি এখনো লাঞ্চ করোনি, তখন আমরা বলি হ্যাভেন্ট ইউ ইটেন ইয়োর লাঞ্চ ইয়েট। এই সমস্ত সেন্টেন্স গুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইয়েট ব্যবহার করি, তাই না? আর এখানে ইয়েট মানে হলো তবু। এখানে ইয়েট এবং স্টিল এই দুটারই অর্থ হচ্ছে তবু। এটাকে যদি আমরা যদি বাংলায় যদি বলতে যাই, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? তবু। যেমন আমরা কোন অর্থে এটা ব্যবহার করি? আমরা বলি মাঝে মাঝে, আহ এই যে আমি বাংলাটা লিখে দিলাম সবার সুবিধার্থে, ঠিক আছে? ওকে, বাংলাটা আমি পাশে লিখে দিলাম। সো তবু বলতে কি বোঝাচ্ছে? এটা হলো মূলত আমি কাউকে রিকোয়েস্ট করলাম, তা আমি বললাম কি, আমি তাকে অনেক অনুরোধ করে বললাম কাজটা করে দিতে, তবু সে করলো না, তবু সে হেল্প করলো না। এই সেন্টেন্সটা তখন আমরা ইয়েট এবং স্টিল দিয়ে ব্যবহার করব। আমরা তখন বলবো আই রিকোয়েস্টেড হিম আ লট টু ডু মাই ওয়ার্ক। আমার কাজটা করতে আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম, হ্যাঁ, এরপরেও সে কি সহযোগিতা করেনি। ইয়েট, ইয়েট মানে কি? তবু, এর পরেও। ইয়েট হি ডিডেন্ট, এর পরেও সে কি করেনি? সহযোগিতা করেনি। ইয়েট হি ডিডেন্ট পে হিট টু মি, ইয়েট হি ডিডেন্ট অ্যাকসেপ্ট, ইয়েট হি ডিডেন্ট ডু ইট। এরকম আমরা ব্যবহার করতে পারি। এখানে স্টিলটাও সেম। আমি যদি বলি সে অনেক পড়াশোনা করেছে, তবু ভালো রেজাল্ট করতে পারলো না, তাহলে হি স্টাডিড অ্যা লট স্টিল হি কুডন্ট মেক এ গুড রেজাল্ট। তাহলে এখানে আমরা ইয়েট অথবা স্টিল ব্যবহার করতে পারি, কেমন? সো এখান থেকে আমরা বুঝতে পারলাম কম্পাউন্ড সেন্টেন্সে তাইলে আমরা কি বসাবো? ফ্যান বয়েজ। সংক্ষেপে মনে রাখতে চাইলে আমরা ফ্যান বয়েজ মনে রাখবো। সো এই ফ্যান বয়েজে যে 9টা শব্দ,
সেগুলো আমরা সেন্টেন্সে বসাবো। অর্থাৎ একটা সেন্টেন্সের দুটো ক্লসের মাঝখানে এই ফ্যান বয়েজের 9টা শব্দের যে কোনো একটা যদি ইউজ করা হয় সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এখন চলে আসি আমরা কমপ্লেক্সে। কমপ্লেক্স সেন্টেন্সে আমি বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ, অ্যাজ, সিন্স, দো, বিকজ, এরকম অনেক কিছুই বসতে পারে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এই ওয়ার্ডগুলোই কি আসলে সীমিত নাকি আরো কিছু ওয়ার্ড আছে? যেমন আমরা ফ্যান বয়েজ দেখলে কম্পাউন্ড বুঝতে পারি, কম্পাউন্ডের জন্য আর কোনো শব্দ নেই। তো কমপ্লেক্সের ক্ষেত্রে কি শুধু এগুলাই কিনা? দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে এর বাইরেও কিছু ওয়ার্ড আছে। আমার আমার তোমাদের প্রতি একটা নির্দেশনা থাকবে, শুধু শুধু তুমি কমপ্লেক্সের এই 15, 20টা, 30টা শব্দ তোমাদের শেখার দরকার কি? কম্পাউন্ড সেন্টেন্সের এই ওয়ার্ডগুলো ছাড়া বাকি যত রকম শব্দ বা কানেক্টর থাকতে পারে সবগুলাই কমপ্লেক্স। তুমি এভাবে মনে রাখো, তাহলে তোমাদের একদম সহজ। তার মানে কোন একটা সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে, সেই দুইটা ক্লজ যুক্ত সেন্টেন্সটার মধ্যে কম্পাউন্ডের ফ্যান ভয়েস যদি না থাকে, তার মানে বুঝেই নিতে পারতেছে সেটা কমপ্লেক্স। কারণ দুইটা ক্লজ থাকা মানেই সেটা হয় কমপ্লেক্স হবে, না এলে কম্পাউন্ড। তো যদি কম্পাউন্ডে কোনো চিহ্ন না থাকে, অর্থাৎ ফ্যান ভয়েস যদি না থাকে, তাইলে সেটা ডেফিনেটলি কমপ্লেক্সে পড়ে যাচ্ছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাকচুয়ালি মেমোরাইজ অল দোজ ওয়ার্ডস। শুধু শুধু এগুলা, এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে করতে হয়রান হয়ে যাওয়ার কোনো দরকার নেই। কম্পাউন্ড না থাকা মানেই, কম্পাউন্ডের এই ফ্যান ভয়েস না থাকা মানেই হলো কমপ্লেক্স। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে আমি চেনার জন্য তোমাদেরকে বলেছি কয়েকটা শব্দ, যেমন হোয়াট, উইচ, হাউ, ওয়ের, ওয়েন, ঠিক আছে? এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ, অ্যাজ, সিন্স, দো, বিকজ, এই ধরনের ওয়ার্ড গুলো থাকলে সেটা হবে কমপ্লেক্স। নেক্সট, তাহলে আমরা এখন আশা করি সবাই বুঝতে পারলাম সিম্পল কি কমপ্লেক্স কি। তাহলে সিম্পল কে এখন কমপ্লেক্স করব কিভাবে, কমপ্লেক্স কে আবার সিম্পল কিভাবে করব, চেঞ্জ গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে লাস্ট একটা পয়েন্ট বলে যাই। যেমন হি ইজ এন অনেস্ট ম্যান, এটা সিম্পল ছিল, এটাকে আমরা কমপ্লেক্স করেছি। এই কমপ্লেক্স করার জন্য একটা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করলাম। ওই ম্যানটাকে আলাদা করে, অনেস্ট শব্দটাকে আলাদা করে আমরা হু ইজ অনেস্ট এভাবে একটা ক্লজ ব্যবহার করেছি। এখন আমার কোয়েশ্চেন হলো, এই সেন্টেন্সকে এখন আমরা কি করব? কম্পাউন্ডে নিয়ে যাব। তো এটাকে যদি এখন আমরা কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে কি হবে বলো তো? হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান। এবং এখন কি আমি হু ইজ অনেস্ট বলবো? কম্পাউন্ডে নিয়ে যেতে চাইলে তখন কি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা যাবে? কি মনে হয় তোমাদের, দেখি বলো তো, এটা কম্পাউন্ড কিভাবে হবে? হি ইজ আ ম্যান, সে হচ্ছে একজন লোক। এখানে আমরা কি করব, যেহেতু কম্পাউন্ড, তাই আমরা এখানে এন্ড অর বাট এই ধরনের ওয়ার্ড ব্যবহার করব। যেহেতু এখানে বিপরীত বোঝাচ্ছে না, ফলে এখানে বাট অথবা আদারওয়াইজ এই টাইপের ওয়ার্ড আনার দরকার নাই, ইয়েট, স্টিল, এগুলো আনার দরকার নাই। ঠিক আছে? হি ইজ এ ম্যান এন্ড হি ইজ অনেস্ট, আমাদেরকে এভাবেই লিখতে হবে এটা। তাইলে এখন কি হলো, দুইটা ক্লজ, একটা হচ্ছে হি ইজ এ ম্যান, আর একটা হচ্ছে হি ইজ অনেস্ট। দুইটা ক্লজে আলাদা সাবজেক্ট এবং আলাদা ভার্ব আছে, আর এই দুটো ক্লজের মাঝখানে আমি বসালাম কি, এন্ড। যেহেতু এখানে ফ্যান বয়েজের একটা কি শব্দ চলে এসছে, সো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা একটা খুব সহজ একটা সিম্পল সেন্টেন্সকে আমরা চেঞ্জ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিয়ে গেলাম, তাই না? তাহলে এখন এটা কি হয়ে গেল, কম্পাউন্ড। সো এখান থেকে আমরা বুঝলাম যে একটা সহজ একটা বাক্যকে আমরা চাইলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এই নিয়মে তোমাদেরকে যদি এখন আমি দেই, তাহলে তোমরা কি একটু পারবা কিনা একটু ট্রাই করে দেখা যাক। তাইলে আমি একটা সেন্টেন্স তোমাদেরকে তাহলে দেখাই। তার আগে আমরা একটু চলে যাচ্ছি আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের যে চেঞ্জ, সেই চেঞ্জটাতে আমরা একটু চলে যাই। সেখানে আচ্ছা, ভয়েসের চেঞ্জও আছে আবার। আগে আমরা আজকেরটা শেষ করি। এই যে স্ট্রাকচারাল সেন্টেন্স, এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল সেন্টেন্সে, হ্যাঁ, একটা মাত্র ক্লজ বসে, দুইটা ক্লজ বসে না, বরং একটা ক্লজের পরে যদি কিছু আসে তবে সেটা কি হতে পারে, ফ্রেজ হতে পারে। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, দুইটা ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, এখানে উদাহরণ সহ আমরা দেখতে পাচ্ছি, কেমন? তারপরে আমরা এবার রুলস আকারে আমরা একটু চেঞ্জ করব। তবে রুলসে যাওয়ার আগে আমি একটু আগে তোমাদেরকে যেটা প্র্যাকটিস করিয়েছিলাম সেই প্র্যাকটিসটা একটু আমি আহ, তোমাদেরকে দিয়ে করাতে চাই। তো সেটা একটু তাহলে দেখা যাক। তাহলে দেখি তোমরা এখন আমাকে বলো,
মাই ফ্রেন্ড ইজ ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। দেখি বলো তো তোমরা, এটা এখন কিসে আছে? সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, দেখি বলো তোমরা। মাই ফ্রেন্ড ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। আচ্ছা, কয়েকটা উত্তর আমরা পাচ্ছি, সিম্পল সেন্টেন্সে আছে। ওকে, থ্যাংক ইউ। এখন তোমরা কি পারবা এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিয়ে যেতে? এটা এখন সিম্পলে দেওয়া আছে, ফাইন। সিম্পল। এবার এটাকে তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে যাও দেখি। ওকে, কয়েকটা রেসপন্স পেয়েছি, সেগুলো একটু দেখা যাক। যেমন সামিয়া হায়দা, তুমি লিখছো দিস ইজ মাই ফ্রেন্ড হু ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ অস্ট্রেলিয়ান সিটিজেন। দিস ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। আচ্ছা, প্রায় সবাই মোটামুটি দিস ইজ মাই ফ্রেন্ড অথবা হি ইজ মাই ফ্রেন্ড দিয়ে করেছো। ওকে, এখানে আবার আমি একটু বলে রাখি। আচ্ছা, দিস ইজ আর ইট ইজ না বলে আমি এভাবে বলে কেমন হয়? এই মাই ফ্রেন্ড এর আইটা যদি মাইটাকে যদি আমি আই করে দিই, তাহলে আইটা সাবজেক্ট হয়ে যায়। এরপর আমি একটা ভার্ব নিয়ে আসতে পারি হ্যাভ। তাহলে আমি বলতে পারি না এভাবে, আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। এরপরে হু, বাকি যেটা আছে সেটা বরাবর আমরা কপি করে দিলাম। হু ইজ এন অস্ট্রেলিয়ান সিটিজেন, কেমন? এটাকে আমরা দিতে পারি? কি মনে হয় তোমাদের? এটা একটু যৌক্তিক হয় না? সহজ এবং যৌক্তিক। এই মাইটাকে তোমরা ব্যবহার করো, তাহলে আর দিস ইজ আর ইট ইজ আনার দরকার নেই। হ্যাঁ, এটাও ঠিক, ইট ইজ মাই ফ্রেন্ড হু ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন, এটাও দেওয়া যায়। কিন্তু ইংলিশ একটা নিয়ম আছে, তোমরা এটা অনেকে জানো না হয়তো। সেটা হচ্ছে, সেন্টেন্সের শুরুতে আমরা এরকম কোনো নাউন বা প্রোনাউনকে বোঝানোর জন্য যখন আমরা বলি ইট ইজ হি, ইট ইজ ইউ, ইট ইজ আই, এটা বলা মানে এটা কিন্তু একটা এমফাসিস করা বোঝায়। মানে ইট ইজ ইউ হু ইজ হু আর রেসপন্সিবল।
তো এখানে মানে তুমি রেসপন্সিবল, ইট ইজ আই হু, এভাবে যদি ব্যবহার করা হয় এর অর্থ দাঁড়ায় আমি। ইট ইজ আই হু ওয়েন্ট দেয়ার, হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম। ইট ইজ দ্য বয় হু ডিড দ্য জব, ছেলেটি কাজটি করেছিল, মানে এরকম একটা জোর দেওয়া বোঝায় আমি তুমি অথবা ছেলেটি, কেমন? সো এখানে এই সেন্সটা যেন না আসে, তার জন্য আমি জাস্ট বলতে পারি আই হ্যাভ এ ফ্রেন্ড। মাই ফ্রেন্ড বলতে বোঝাচ্ছে মানে কি, আমার বন্ধু। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এটা এভাবে দিতে পারি। তো আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। এরপরে এবার তোমরা এখানে কম্পাউন্ডে দিতে পারো। আহ, এই কাজটা জাস্ট এখন যেটা আছে এটাকে কিঞ্চিত পরিবর্তন করে দাও। কিরকম? আই হ্যাভ এ ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। তাইলে তুমি শুধু একটা অ্যান্ড বসিয়ে এটা এই আনসারটা কমপ্লিট করতে পারো, কেমন? আচ্ছা, তাহলে আমি কিভাবে তাহলে কম্পাউন্ড করে দিচ্ছি দেখো। আই হ্যাভ এ ফ্রেন্ড, এই জায়গায় এন্ড দিয়ে তারপরে জাস্ট হি বসিয়ে দিই। আই হ্যাভ এ ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। এটা কি তাহলে বুঝে আসছে তোমাদের? তাহলে এখন আমরা একটা সহজ একটা বাক্যকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পরিবর্তনটা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্সের পরে আমরা এখন রুলস ওয়াইজ আর কত রকমের সিম্পল সেন্টেন্স আছে এবং সেগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা কিভাবে করতে পারি সেটা একটু আমরা যাচ্ছি। ওকে, তাইলে আমরা এবার একটু স্টার্ট করি এটা। প্রথমেই দেখো সবাই, ইনস্পাইট অফ হিজ বিং রিচ হি ইজ আনহ্যাপি, এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে আমরা কমপ্লেক্স করতে যে আমাদের যে পরিবর্তনটা করতে হবে, তোমাদেরকে বারবার করে বলেছি সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকে একটা, আর কমপ্লেক্সে হচ্ছে মিনিমাম দুইটা। তো এখানে এই সিম্পল সেন্টেন্সে ক্লজ আসলে কোনটা? ক্লজ বলতে সাবজেক্ট প্লাস ভার্বের ফাংশনটা এখানে কোথায় আছে? এই যে হি ইজ আনহ্যাপি। তোমরা সবাই দেখো এটাই হচ্ছে মূলত মেইন ক্লজের পার্টটা হচ্ছে এটা। আর ইনস্পাইট অফ হিজ বিং রিচ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই, এটা পুরোটাই হচ্ছে আসলে একটা ফ্রেজ। তো সিম্পল সেন্টেন্সে মনে রাখবা এরকম একাধিক ফ্রেজ আসতে পারে, একটা বা একাধিক ফ্রেজ আসতে পারে, কিন্তু ক্লজ থাকবে একটাই, মানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে মূলত একটাই। এরপর আমরা এই সেন্টেন্সটাকে আমরা একটু চেঞ্জ করব। তো কমপ্লেক্সে চেঞ্জ করার নিয়ম হলো, মনে রাখবা সবাই, কখনো যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, তোমরা উপরে দেখতে পাচ্ছ বক্সে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে সেক্ষেত্রে ওটাকে তোমরা কমপ্লেক্স করার জন্য এই দো অথবা অল দো ব্যবহার করতে হবে তোমাদেরকে, কেমন? তাহলে এখানে আমরা এই ঠিক ইনস্পাইট অফ এর জায়গায় আমরা দো ব্যবহার করতেছি, এন্ড দেন হিজ বিং রিচ, এটাকে চেঞ্জ করে কি করতেছি আমরা, এই হিজটাকে আমরা সাবজেক্ট হি করে ফেললাম। কেন? এটা একটা কারণ হলো, তোমরা জানো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমাদের ক্লজ বাড়াতে হবে। কেন? সিম্পল থাকে একটাই ক্লজ, আর কমপ্লেক্সে মিনিমাম দুইটা ক্লজ লাগবে। তো আমাদের জন্য এই ইনস্পাইট অফ যুক্ত যে অংশটা, সেটা যদি আমরা যদি ক্লজে রূপান্তর করতে পারি, তাইলে আমাদের দুইটা ক্লজ হয়ে যাচ্ছে। অর্থাৎ কমপ্লেক্সে মিনিমাম যে আমাদের দুইটা ক্লজ লাগবে, কেমন? তাহলে ওই দুইটা ক্লজ আমি কিভাবে পাবো? একটা ক্লজ তো দেওয়াই আছে এখানে সিম্পল, হি ইজ আনহ্যাপি। ওই হি ইজ আনহ্যাপিটা কিন্তু আমরা কমপ্লেক্সে রেখে দিব। আমরা শুধু যেটা করব, সিম্পল সেন্টেন্সে যেটা ফ্রেজ থাকবে, এই যে ইনস্পাইট অফ হিজ বিং রিচ, এরকম ফ্রেজ যেটা থাকবে সে শুধু আমরা সেটাকে কমপ্লেক্সে নিয়ে যাব। এটাকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হয়, ইনস্পাইট অফ এর জায়গায় আমরা দো অথবা অল দো বসাবো। আর এই পসেসিভ যেটা থাকবে, মাই, ইয়োর, হিজ, হার, এরকম কোনো পসেসিভ থাকলে সেটাকে আমরা পসেসিভটাকে আমরা স্বাভাবিক সাবজেক্ট প্রনাউন হিসেবে ব্যবহার করব, কেমন? তাহলে হিজটা হয়ে গেল হি, এখানে যদি হার থাকতো তাহলে হয়ে যেত শি, এখানে মাই থাকলে হয়ে যেত আই, এখানে আওয়ার থাকলে হয়ে যেত উই, এভাবে আমরা ব্যবহার করি। আর তারপরে এখানে যে ভার্ব যেটা থাকে,
ওইটাকে আমরা একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব। তোমরা জানো বি ভার্বের মেইন ভার্ব হচ্ছে এম ইজ আর, বা অতীতকাল হলে ওয়াজ ওয়ার। যেহেতু বাক্যটা হি ইজ আনহ্যাপি, বর্তমান কাল, তাই না? তাহলে আমরা বর্তমান কালে আমরা কি পাই? বি ভার্ব থেকে এম ইজ আর। তাহলে হি এর সাথে কি বসে? ইজ বসে। তাহলে দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি, তবু সে অসুখী। আর দো যুক্ত সেন্টেন্স অথবা ইনস্পাইট অফ যুক্ত সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে দেয়, সেটা আরো সহজ। সেক্ষেত্রে কি করব? শুধু হি ইজ রিচটা আমরা আগে বসিয়ে হি ইজ আনহ্যাপিটা শেষে বসাবো, মাঝখানে শুধু আমরা বাট বসাবো। কেন? কারণ দো, অল দো, ইনস্পাইট অফ এগুলো সবগুলোতে আসলে বিপরীত অর্থ বোঝায়, তাই না? বলা হচ্ছে সে ধনী হওয়া সত্ত্বেও অসুখী, মানে সুখী নয়। তার মানে কি এটা বিপরীত কথা? নর্মালি ধনী হলে তো সুখী হওয়ার কথা। সেরকম যে কোনো বিপরীত স্টেটমেন্ট বোঝালেই আমরা কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত বাট ব্যবহার করি। তাহলে এটা হবে হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। তারপর আমরা দেখতে পাচ্ছি রুল নাম্বার 2। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, বাই, এগুলো আমরা সিম্পল সেন্টেন্সে পেতে পারি। তো এগুলো যদি সিম্পল সেন্টেন্সে পাওয়া যায়, তবে সেটা কমপ্লেক্সে যে কি পরিবর্তন হবে? অ্যাজ, সিন্স, বিকজ, এভাবে আমরা চেঞ্জ করব। যেমন এখানে কারণ বোঝাতে, তোমরা জানো এই ফ্রেজগুলো ব্যবহার করা হয় কেন? কারণ বোঝাতে, তাই না? তো কারণ বোঝাতে যদি এরকম অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, তোমরা জানো অনেক সময় ওয়িং টু ব্যবহার করা হয়। আমি কি লিখে দিব? এই যে ওয়িং টু, এটা ব্যবহার করা। এই ইভেন আরো একটা ফ্রেজ ব্যবহার করা হয় অনেক সময়, এটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ এটাও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়। সো কারণ বোঝাতে বিকজ অফ, অন অ্যাকাউন্ট, আচ্ছা অন অ্যাকাউন্ট অফ তো দেওয়াই হয়েছে। আচ্ছা তাহলে আরেকটা জিনিস তোমরা নিতে পারো অন অ্যাকাউন্ট অফ এর জায়গায়, সেটা হচ্ছে ডিউ টু। ডিউ টু মানে কারণে। তাইলে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, কেমন? তাহলে সবগুলোরই অর্থ হচ্ছে কারণে। তাহলে এরকম কারণ বোঝাতে সিম্পল সেন্টেন্সে এই সমস্ত ফ্রেজ গুলো, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সে বসবে। এগুলো একটু আলাদা করে মার্কিং করে রাখবা সবাই প্লিজ। আর এই সমস্ত ওয়ার্ড গুলো যদি তোমরা পাও, সেগুলোকে কমপ্লেক্স করার জন্য অ্যাজ, সিন্স অথবা বিকজ ব্যবহার করতে হবে, কেমন? এখন আমরা উদাহরণ দেখি। যেমন সিম্পল সেন্টেন্সে কি আছে? হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। এখানে যে বিকজ অফটা আমরা দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র এই অফটা বাদ দিয়ে, শুধু এই অফ, প্রিপোজিশন অফটা বাদ দিয়ে বিকজ ব্যবহার করলে এটা ক্লজ হয়ে যায়। কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হয়? ক্লজ রাখতে হয় দুইটা। তো এখানে যেহেতু একটা মেইন ক্লজ, হি কুড নট গো টু স্কুল, দেখো এটা কিন্তু সিম্পলেও আছে এই ক্লজটা, তার মানে এটা হচ্ছে কি মেইন ক্লজটা। এটা এটা সিম্পল সেন্টেন্সে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা মেইন, মানে ক্লজ যেটা আছে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু বরাবর রয়ে যায়। আমি এটা একটু আগে বলেছি। শুধু আমরা ফ্রেজ যেটা, সেটাকে আমরা ক্লজ করব। তো ফ্রেজ হিসেবে ব্যবহার করলে তখন বিকজ অফ হয়, আর ক্লজ হিসেবে ব্যবহার করলে তখন বিকজ এর অফটা আর থাকে না, শুধু বিকজ হয়ে যায়। আর হিসটা তাহলে সাবজেক্ট হিসেবে কি হয়ে গেল? হি হয়ে গেল। আর এখানে কোনো কিন্তু বিন অথবা বিং এর এই ধরনের কোনো ওয়ার্ড নেই। কিন্তু তবু আমরা একটা ভার্ব কেন নিয়েছি? কারণ ক্লজ বানাতে গেলে আমাকে একটা কি লাগবে? ভার্ব দিতে হবে। যেহেতু এটা অতীতকাল, কুড নট গো এটা অতীতকাল, তাহলে অতীতকালের জন্য আমরা ব্যবহার করব ওয়াজ। তাহলে বিকজ হি ওয়াজ, আর ইলনেসটা হয়ে গেল ইল। তাহলে বিকজ হি ওয়াজ ইল। এরপরে তোমরা এটার কম্পাউন্ড ফর্মটা দেখতে পাচ্ছ। তো কম্পাউন্ড ফর্মের ক্ষেত্রে কি? কম্পাউন্ড করার ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স, মানে কারণযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবা, এখানে কিন্তু আগের মতো সেম সিরিয়াল রেখে দিবা না। অর্থাৎ এখানে কারণযুক্ত অংশটাকে তোমরা আগে লিখবা কম্পাউন্ডে। এই যে যেমন সবাই দেখো কি আছে এখানে। এই যে সবাই একটু স্ক্রিনে তাকাও, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, এই কারণটা কিন্তু আগে চলে এসেছে। এন্ড, এবং, সো হি কুডন্ট গো টু স্কুল, এখানে চাইলে আমরা এন্ড না দিয়ে শুধু সো দিয়ে ব্যবহার করতে পারি। মানে হি ওয়াজ ইল, সো হি কুডন্ট গো টু স্কুল। ঠিক আছে, সে অসুস্থ ছিল, সো হি কুডন্ট গো টু স্কুল, তাই সে স্কুলে যেতে পারেনি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো যদি কোনো একটা সেন্টেন্সে কারণ বোঝাই, তবে কারণ বোঝানোর যে ফ্রেজটা, সেটাকেই আমরা চেঞ্জ করে আমরা একটা ক্লসে রূপান্তর করব। যদি ক্লসে রূপান্তর করতে পারি, তাহলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে। এরপরে যদি সেটাকে আমরা কম্পাউন্ড করতে যাই, তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে কারণ বোঝানোর জন্য যে ক্লসটা আমরা ব্যবহার করি, সেই ক্লসটা আমরা শুরুতে নিয়ে আসবো।
ঠিক আছে, এটা একটু সবাই খেয়াল করবা। কারণ বোঝানোর জন্য যে ক্লজটা ব্যবহার করা হয় সেটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। এরপরে যেটা মেইন ক্লজ বা মেইন অংশ যেটা, সেটাকে আমরা পরে নিয়ে আসবো। তাহলে হি ওয়াজ ইল, এখানে এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, আর হি কুডন্ট গো টু স্কুল এটা পরে। ঠিক আছে। আর এটা যেহেতু ফলাফল, কারণের কারণটা তো আগে দিলাম, এটার ফলাফল হচ্ছে কি হি কুডন্ট গো টু স্কুল। তো এরকম ফলাফল বোঝালে তো আমরা সাধারণত সুতরাং, তাই এগুলো ব্যবহার করি। তাছাড়া একটা তো ফ্যান বয়েস থেকে একটা ওয়ার্ড ইউজ করা লাগবে বলছিলাম না? তাহলে এখানে তোমরা চাইলে শুধু এন্ড ব্যবহার করতে পারো, অথবা চাইলে সো ব্যবহার করতে পারো। তবে সো ব্যবহার করলে একটা কমা ব্যবহার করবা। আর এন্ড ইউজ করতে চাইলে সেক্ষেত্রে কমাটা জরুরি না। ঠিক আছে। তো এটা একটু সবাই খেয়াল করবো আর কি। তারপর আমরা এখন চলে যাচ্ছি রুল নাম্বার 3, ইন কেস অফ। আচ্ছা, তো এখানে অনেক সংখ্যা দেখতে পাচ্ছ তোমরা কমপ্লেক্সে, এস বি ও, এই এত লম্বা চওড়া কাহিনী, এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই। এগুলো হচ্ছে জাস্ট যারা একটু বেশি মানে সিস্টেমেটিক্যালি পড়তে চাই, একেবারে রুলস কেন্দ্রিক তাদের জন্য। বাট এটা আমি জেনারেল স্টুডেন্টদের জন্য এটা আমার মনে হয় এটা অ্যাপ্লাই না করাই ভালো। সেটা হচ্ছে ইন কেস অফ এর ফাংশনটা একটু আমরা দেখি। যেমন এখানে তোমরা ইন কেস অফ পেতে পারো সিম্পল সেন্টেন্সে, অথবা অনেক সময় বাই প্লাস ভার্ব আইএনজি পেতে পারো। কেমন? তো এখানে আমি একটু তারপরে তোমাদেরকে মেনশন করে দেই, এটা ইন কেস অফ হোক, অথবা বাই প্লাস ভার্ব আইএনজি হতে পারে। তো এই বাই প্লাস ভার্ব আইএনজি যদি তোমরা পাও, অথবা যদি ইন কেস যদি তোমরা পাও, তবে সেটা, এই ধরনের সিম্পল সেন্টেন্স পেলে তোমরা কি করবা? তখন তোমরা এগুলাকে একটু চেঞ্জ করে আহ কিভাবে করতে পারো একটু দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সটা দেখো, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে, ইউ ক্যান শাইন ইন লাইফ, তোমরা জীবনে উন্নতি করতে পারবে। তো এখানে আমরা বাই প্লাস ভার্ব আইএনজি পেলে প্রথমে মনে রাখবো এটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এটা সাধারণত ইফ দিয়ে ব্যবহার করি। অনেক সময় কিন্তু চাইলে ওয়েন দিয়ে ব্যবহার করা যায়। ঠিক আছে। কিন্তু সব সময় কিন্তু ওয়েন দিয়ে ব্যবহার করা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন এখানে চাইলে তোমরা ইফের জায়গায় যদি ওয়েন ব্যবহার করো, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা অর্থটা মোটামুটি ম্যাচ করাইতে পারবা। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এখানে কি হচ্ছে দেখো, বাইরের জায়গায় আমরা জাস্ট প্ল্যান করবো, একটা ইফ বসাবো, আর একটা সাবজেক্ট তো দরকার আছে। যেহেতু আমরা এই ফ্রেজটাকেই, আমাদের কাজ ছিল কি, সিম্পল সেন্টেন্সের এই ধরনের ফ্রেজ গুলোকে আমরা ক্লসে রূপান্তর করবো, তাই না? তাহলে এখন বাই ওয়ার্কিং হার্ড এটাকে আমরা ক্লসে রূপান্তর করতে চাইলে প্রথমে আমার একটা কমপ্লেক্স সেন্টেন্সে কি দিতে হয়, একটা ক্লস মার্কার বা একটা কানেক্টর। তাহলে এখানে আমরা ইফ পেয়ে গেলাম। আর তারপরে হচ্ছে সাবজেক্ট দিতে হবে, যেহেতু এখানে পরের অংশে দেখতে পাচ্ছি ইউটাই সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টটা এখানে চলে আসবে। ইউ যদি এখানে সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করি, দেন হচ্ছে ভার্ব যেটা থাকবে সেই ভার্বটা চলে আসে। এখন ভার্বটা এখানে আইএনজি আছে, তো এখানে কি আইএনজি দিব? নো। তোমরা নিশ্চয়ই জানো সাবজেক্টের পরে ভার্বটা হতে হবে একটা মেইন ভার্ব অথবা ফাইনাইট ভার্ব। এবং সেই ফাইনাইট ভার্ব কি অনুযায়ী হয়? টেন্স অনুযায়ী। এটা যদি বর্তমান কাল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং সরাসরি সাবজেক্টের পরে ভার্বের আইএনজি দিয়ে সেটা কখনো মেইন ভার্ব অথবা ফাইনাইট ভার্ব হতে পারে না। কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো আমাকে এখানে একটা পূর্ণাঙ্গ ক্লজ ব্যবহার করতে হবে, মানে যেখানে ভার্বটা হতে হবে একদম মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে ইফ, তারপর ইউ সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড এই পুরো অংশটা এখন হচ্ছে একটা পূর্ণাঙ্গ ক্লজ। এরপরে যে ক্লজটা আছে ইউ ক্যান শাইন ইন লাইফ, সেটা যেমন আছে তেমন থাকবে। এরপরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক হার্ড, শুধু ওয়ার্ক হার্ড। এটা কেন? তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতে পারি না। তাহলে ইফ যদি বাদ পড়ে যায়, তাহলে আমরা তখন বলতে পারি ওয়ার্ক হার্ড। মানে যেহেতু ইউ কে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তো আমরা জানি তুমিকে উদ্দেশ্য করে বললে তখন কিন্তু ইউটা সবসময় বলতে হয় না। যেমন কাজটি করে নাও, এখানে কিন্তু আমি তুমি বলি নাই, তুমি না বললে বোঝা যায় যে কি আমি তুমিকে উদ্দেশ্য করে কাজটা বলতেছি, কথাটা বলতেছি। তাইলে এই জন্য এখানে আমরা ইউ ব্যবহার না করেও শুধু ওয়ার্ক হার্ড বলতে পারি। তাহলে ওয়ার্ক হার্ড মানে কি, কঠোর কাজ করো, অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এবং তুমি উন্নতি করতে পারবে। তার মানে কঠোর কাজ করলে তুমি উন্নতি লাভ করতে পারবে। এরপর ইন কেস এর ক্ষেত্রেও সেম কেস, ইন কেস অফ থাকলে ওইটা পরিবর্তে ইফ ব্যবহার করবা। এরপরে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ইউর ফাংশন। এখানে ভার্বের আগেও তোমরা দেখতে পাচ্ছ ইয়োর। এরপরে আহ, যে ক্লজ সেখানেও সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে এখানে ইফ এর পরে ইউ নিয়ে আসবা। এরপরে ভার্বের আইনজি সরাসরি তো বসানো যায় না, একটু আগে বলেছি টেন্স অনুযায়ী বসাবা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি, যেহেতু বাক্যটা প্রেজেন্টে, তাহলে
গো ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ইউজ করলাম ইফ ইউ গো টু স্কুল। আর আগে বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সে বরাবর ওই ভার্বটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি। ইফ এবং সাবজেক্ট এখানে আর দরকার হচ্ছে না, শুধু এন্ড যুক্ত করে আমরা বাকি অংশটা বসাই দিতে পারতেছি। সো ইন কেস অফ এবং বাই প্লাস ভার্ব এনজি থাকলে আমরা এইভাবে আমরা চেঞ্জ করব, কেমন? এরপরে হচ্ছে আজকে আমাদের লাস্ট যে রুলটা এখন আমরা পড়বো সেটা হচ্ছে উইদাউট এর ফাংশন। অনেক সময় দেখবা ইফ ইফ এর ফাংশনটা আমরা ইয়ে করতে, মানে ইফ এর ফাংশনটার পরিবর্তে আমরা উইদাউট এর ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হয়। সেক্ষেত্রে সেটা হলো, দেখো, বাই অথবা ইন কেস অফ বলা মানে কোন একটা কাজের মাধ্যমে তুমি অন্য কিছু একটা করা এরকম বোঝায়। আর উইদাউট এর ব্যাপারটা হলো এটা নেগেটিভ, অর্থাৎ তুমি যখন বলবা উইদাউট রিডিং দ্য বুক, মানে বইটি পড়া ব্যতীত, তার মানে হলো বইটি যদি তুমি না পড়ো। তো সুতরাং উইদাউট থাকা মানে হচ্ছে কি নেগেটিভ। তো যে কারণে তোমরা এখানে, আমি এখানে বাকি তথ্যগুলো মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই। যে উইদাউট প্লাস ভার্ব আইএনজি আর হচ্ছে ইন কেস অফ। হ্যাঁ, এই ইন কেস অফ এর ক্ষেত্রেও অনেক সময় নেগেটিভ হতে পারে যদি অর্থ অনুযায়ী সেটা তোমার বুঝতে পারো আর কি। যেমন আমি একটু এই উদাহরণটা বলি। উইদাউট রিডিং বুক অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে বইটি পড়া ব্যতীত ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে না। তার মানে এখানে বোঝাচ্ছে বই পড়ার মাধ্যমে না, বরং বই না পড়ার মাধ্যমে বোঝাচ্ছে। তার মানে মনোযোগ সহকারে বই না পড়ার মাধ্যমে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না, অর্থাৎ মনোযোগ সহকারে বই না পড়লে তুমি পাশ করতে পারবে না। সেরকম যখন নেগেটিভের অর্থটা দেয় তখন তোমাদেরকে অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ হিসেবে তোমাদেরকে ব্যবহার করতে হবে। তখন ইফ ইউ রিড বুক অ্যাটেন্টিভলি আগের মতো করে দিলে হবে না। তাহলে এখানে কি আছে, ইফ ইউ ডু নট রিড, যেহেতু প্রেজেন্ট টেন্স এটা, তাইলে আমরা এখানে ইউজ করব ডু নট বা ডাস নট। তো সাবজেক্ট ইউর সাথে তো ডাস নট হয় না। তাহলে ইফ ইউ ডু নট রিড বুক, আচ্ছা, এখানে বুক হবে না, এটা অবশ্যই প্লুরাল ফর্ম হবে। এটা হচ্ছে হ্যাঁ। তাহলে ইফ ইউ ডু নট রিড বুকস অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এরপরে রিড বুকস অ্যাটেন্টিভলি, হ্যাঁ, এটা অবশ্যই এখানে কি করছে, যেহেতু এটা নেগেটিভ আসছে তাই এখানে এন্ড হবে না, এখানে কি হবে অর। তার মানে রিড বুকস অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে বই পড়ো, অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, নাইলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ ইয়োর ফেলিয়ার টু কাম আই উইল নট গো, তোমার আহ আসতে যদি তুমি ব্যর্থ হও, ইন কেস অফ ইয়ার ফেলিয়ার মানে তোমার ব্যর্থতার ক্ষেত্রে, অর্থাৎ আসার আসার ক্ষেত্রে যদি তোমার ব্যর্থতা হয় বা তোমার ব্যর্থতা ঘটে, আই উইল নট গো, তবে আমি যাব না। ইট মিনস মানে তুমি যদি আসতে না পারো, আসতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে আমি যাব না। এটার মানে হলো ইফ ইউ ডু নট কাম, তার মানে তুমি যদি না আসো, আই উইল নট গো, তাহলে আমি যাব না। তাহলে এটাকে একদম সংক্ষেপে আমরা ইন কেসের জায়গায় ইফ, আর ফেলিয়ার মানে বোঝাচ্ছে এখানে না আসা, তাহলে সেই জন্য ইউ ডু নট কাম, ডাইরেক্টলি আমরা ডু নট দিয়ে আমরা আনসারটা করে দিতে পারি। এরপরে এটাকে কম্পাউন্ড যখন করব তখন আমরা শুধু ভার্বটা ইউজ করব, ওই যে আগের মতোই এখানে যেরকম আমরা ব্যবহার করেছি রিড বুকস অ্যাটেন্টিভলি, এখানে শুধু ভার্বটা ইউজ করব কাম, আসো। আর এরপরে আমরা অর দিয়ে বাকিটা বসাই দিতে পারতেছি, অর আই নট গো। অর আই নট গো মানে হলো যদি তুমি না আসো তবে আমি যাব না। ঠিক আছে, এই হচ্ছে অর এর ফাংশন, ইন কেস, ইফ, অর, এগুলো ফাংশন আর কি। সো রুল 4 পর্যন্ত গেল। এরপরে তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস করানোর ইচ্ছা আছে, তবে মনে হলো যে এখানে আরো কয়েকটা রুলস রয়ে গেছে ইম্পর্টেন্ট, সেগুলো আজকে কমপ্লিট না করে আসলে তোমাদের প্র্যাকটিস করানো সম্ভব না। সো আগামী ক্লাস ইনশাল্লাহ আমি তোমাদেরকে বাকি রুলস গুলো যখন হয়ে যাবে দেন তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস দেবো, কেমন? তো তখন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তবে আমি ছোট করে কয়েকটা সেন্টেন্স শুধু লিখে দিচ্ছি, এগুলো তোমরা একটু এখন অ্যান্সার ফাইন্ড আউট করে বা প্র্যাকটিস করে আমাকে তোমরা চ্যাটে অ্যান্সার গুলা রিপ্লাই দিতে পারো। আমি জাস্ট বেশি না, মাত্র 3টা সেন্টেন্স তোমাদেরকে আমি দিচ্ছি। এই 3টে সেন্টেন্স তোমরা ইয়ে করবা, এগুলার কমপ্লেক্স কম্পাউন্ড বের করবা, কেমন? যেমন আমি একটা সেন্টেন্স দিচ্ছি, সেটা হচ্ছে ইন কেস অফ ইন কেস অফ ইয়োর নেগলিজেন্স। নেগলিজেন্স মানে তোমরা জানো, নেগলিজেন্স মানে অবহেলা। ইন কেস অফ ইয়োর নেগলিজেন্স ইউ উইল বি পানিশড, মানে তোমার অবহেলার ক্ষেত্রে তোমার শাস্তি পেতে হবে। তারপরে আরেকটা সেন্টেন্স, তাহলে প্রথমটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে নাও সবাই, কেমন? তারপরে সেন্টেন্সটা দেখো, সেখানে আরেকটা রুলস যেটা আমরা পড়াইছি, হ্যাঁ, এটা আমরা ইউজ করি।
এটা হলো ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক হিজ হেলথ ডিটেরিয়রেটেড। এটাকে তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড করবা। তারপরে হচ্ছে, আচ্ছা, সর্বশেষ, ডেসপাইট অল ইয়োর মানি ইউ আর নট রেসপেক্টেড। এই তিনটা সেন্টেন্স দেখি তোমরা আমাকে অ্যান্সার করে একটু বলো তো, আমাকে জানাও তো তোমরা এটা রেসপন্স, চ্যাটে তোমরা জানালে হবে। Recording in progress. আচ্ছা, কারো মনে হয় এখনো কমপ্লিট হয়নি না? ওকে, একটা কাজ করো তোমরা তাহলে, গ্রুপে ইয়ে করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যান্সার গুলো একটু পাঠাও। আমরা এখানে যেহেতু রেকর্ড ক্লাস, তো এখানে আমরা স্টপ করে দিই। তোমাদের সাথে তাহলে পরের ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ। তাহলে কালকে আমরা তাহলে দুপুর 2টার দিকে আমরা তাহলে ক্লাসটা করে নিতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে, সকালে কি তোমরা আসলে সবাই ফ্রি থাকো? মানে সকালে 11টা, 11:30, 12টার দিকে ফ্রি থাকলে চাইলে 12টার দিকেও আমরা চাইলে কন্টিনিউ করতে পারি। আদারওয়াইজ যদি না পারো তাহলে আমরা দুটোই রাখবো আর কি, হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি এখানে স্টপ করে দিচ্ছি। তোমরা সবাই তাহলে গ্রুপে অ্যান্সারটা একটু ই করো, শেয়ার করো সবাই।
দুইটাই সম্ভব না, না? আচ্ছা, আচ্ছা, 12টায় কি সবার ফ্রি থাকে তোমাদের মধ্যে? একটু আমাকে জানাও তো তাহলে। কারণ আসলে একটা না একটা টাইমে কারো না কারো প্রবলেম থাকে। তো 12টায় কারো তো অসুবিধা নেই, তাহমিদ তোমার কি 12টায় অসুবিধা আছে? তাইলে কালকে তাহলে আমরা 12টায় রাখি, সবাই তাহলে ফিক্সড 12টায় তাহলে তোমরা কালকে জয়েন করবা। এবং কাল পরশু আরেকটা কথা, যেহেতু সামনে ঈদের বন্ধটা কাছে চলে আসতেছে, চেষ্টা করবো আমরা এই সপ্তাহে একেবারে লাগাতার 4-5 দিন পারি বা 6 দিন পারি একটানা পড়িয়ে দিতে। ওকে? যদি তোমাদের অসুবিধা না হয়, তাহলে আমরা ধরো রোজার শেষের দিকে আসলে স্টুডেন্টদের মধ্যে অনেকে ব্যস্ত হয়ে পড়ে, শপিং টপিং এর ইস্যু থাকে। ফলে আমরা যদি একটানা যদি আমরা কন্টিনিউ করতে পারি এটা ভালো হয়। ঠিক আছে? 12টায় যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে, তাহলে আমরা রেগুলার 12টায় কালকে থেকে একটানা চলতে থাকবো আর কি, ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাই উত্তরগুলো আমাকে একটু গ্রুপে পাঠিয়ে দাও। ওকে।